এই মহাখালী মহাখালী 50 হ্যাঁ 50 50 50 কেন? এখান থেকে তো মিল্কে থেকে মহাখালী 15 টাকা। সিটিং ভাড়া দিচ্ছি। রাজধানীর বিভিন্ন রুটের লোকাল বাসগুলো রং পাল্টে রাতারাতি হয়ে গেছে সুপার সিটিং। কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ। ওরা তো আমাদেরকে নিতে চায় না, যারা কম দূরত্বে যাবে বা গেলেও যদিও আমি উঠেও যাই তাহলে আমাকে ফুল ভাড়া দিতে হবে। এটা সিটিং এর নাম একজন অনবরত একজন করে উঠছে আর নামছে, আমার কাছ থেকে 25 টাকা ভাড়া, সবার কাছ থেকে 25 টাকা ভাড়া নিচ্ছে। এটা ভাড়াটা করছে আমাদের কোম্পানি এই জন্য একটু ভালোভাবে যাওয়ার জন্য আর কি, গ্যাঞ্জাম মুক্ত থাকার জন্য। এভাবে ভাড়া আদায় বেআইনি বলছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআরটিএর। গণপরিবহন সে চাইলে কিন্তু নিজের রুট সিলেক্ট করতে পারবে না, নিজে কিন্তু কোনো সার্ভিস নতুন উদ্ভাবন করতে পারবে না। অতিরিক্ত টাকা নেওয়ার জন্য যদি কোনো অভিযোগ আমরা পাই, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও উত্তরবঙ্গকে কেন্দ্র করে বেড়েছে জঙ্গি তৎপরতা। নজরদারির অভাবকে দায়ী করছেন স্থানীয় বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ে আরও গবেষণার তাগিদ নিরাপত্তা বিশেষজ্ঞদের। লক্ষ্মীপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন 10টি প্রকল্পের। বিকেলে বক্তব্য রাখবেন সমাবেশে। সমুদ্র সীমা জয়ের 5 বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি তেল গ্যাস অনুসন্ধানের কাজ। আজ চুক্তি হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে, সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও 8 বছর। পানি প্রবাহ বন্ধ থাকায় খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়েছে মরা গাঙ্গে। নাব্য সংকটে জেগে উঠেছে অসংখ্য চর। বন্ধ বহু সেচ প্রকল্প। এবং তুষারঝড় স্টেলার ভয়াবহতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে জরুরি অবস্থা জারি। নিউ ইয়র্কের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। রাজধানীর বিভিন্ন রুটের লোকাল বাসগুলো রং পাল্টে হঠাৎ করেই হয়ে গেছে সুপার সিটিং। এসব বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। এই অবস্থায় একদিকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে স্বল্প দূরত্বের যাত্রী না নেয় বিড়ম্বনায় বেড়েছে নাগরিকদের। পরিবহন সংশ্লিষ্টরা যাত্রী সেবার দোহাই দিলেও বিআরটিএ বলছে বেআইনিভাবে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। তাফসির বাবু রিপোর্ট। এই মহাখালী 50 হ্যাঁ 50 50 50 কেন? এখান থেকে তো মিল্কে থেকে মহাখালী 15 টাকা। সিটিং ভাড়া দিচ্ছি। 27 আবার কবে সিটিং? বাসের নাম ভিআইপি 27। কিছুদিন আগেও আজিমপুর গাজীপুর রুটে চলাচলকারী লোকাল এই বাস এখন সুপার সিটি। শুধু কি তাই, রাজধানীতে লোকাল বাস হিসেবে অতি পরিচিত 7, 8 এমনকি 3 নম্বর বাসও এখন পুরো দস্তুর সিটিং কিংবা গেটলক সার্ভিস নামে চলাচল করছে। এসব সার্ভিসের কিছু বাস এখনো লোকাল থাকলেও বাকিগুলোতে ভাড়া হাঁকানো হচ্ছে দ্বিগুণ। ফলে স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি উঠেছে চরমে। ওরা তো আমাদেরকে নিতে চায় না, যারা কম দূরত্বে যাবে বা গেলেও যদিও আমি উঠেও যাই তাহলে আমাকে ফুল ভাড়া দিতে হবে। গেট তো লাগানোই থাকে, মাঝে মধ্যে তো একটু খোলে, দৌড়ে গিয়ে উঠতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। খোঁজ নিয়ে দেখা যায় সিটিং নামধারী বাসগুলোতে 7 টাকা সর্বনিম্ন ভাড়ার পরিবর্তে যাত্রী সেবার নামে এখন আদায় করা হচ্ছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। উত্তরা থেকে নিউ মার্কেট বা কলাবাগান যেখানে আসুক 50 টাকায় রাখছে, আবার খিলক্ষেত থেকেও যে উঠছে তাদেরকেও 50 টাকায় দিতে হচ্ছে। এটা ভাড়াটা করছে আমাদের কোম্পানি এই জন্য যে একটু ভালোভাবে যাওয়ার জন্য আর কি, গ্যাঞ্জাম মুক্ত থাকার জন্য। গাড়িতে অনবরত একজন করে উঠছে আর নামছে, আমার কাছ থেকে 25 টাকা ভাড়া, সবার কাছ থেকে 25 টাকা ভাড়া নিচ্ছে। এটা সিটিং এর নাম একজন ব্যবসা। তবে পরিবহন বিশেষজ্ঞ এমনকি খোদ বিআরটিও বলছে এভাবে বাড়তি ভাড়া আদায় বেআইনি। তাহলে কিভাবে তা করছে বাস মালিকরা, এমন প্রশ্নে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিআরটিএর। সিটিং বা স্ট্যান্ডিং বা গেট লক এই ধরনের কোনো সার্ভিসের আলাদা অনুমোদন নাই। অতিরিক্ত টাকা নেওয়ার জন্য যদি কোনো অভিযোগ আমরা পাই, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। গণপরিবহন সে চাইলে কিন্তু নিজের রুট সিলেক্ট করতে পারবে না, নিজে কিন্তু কোনো সার্ভিস নতুন উদ্ভাবন করতে পারবে না। তবে এই বিশেষজ্ঞ বলছেন টেকসই সমাধান চাইলে অসংখ্য বাস মালিককে নির্দিষ্ট কিছু কোম্পানির অধীনে আনতে হবে। বিআরটিএ বলবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, পুলিশ বলবে আমরা দেখছি,
এইভাবে করে বিজ্ঞান কিন্তু বলে না কোনো টেকসই সমাধান দেওয়া যাবে। বড় কোম্পানিকে চুক্তির মধ্যে এনে তারপরে সার্ভিসটাকে আদায় করা। সিটিং নামের এসব বাসগুলোতে যারা উঠছেন, একদিকে বাড়তি ভাড়া, অন্যদিকে দাঁড়ানো যাত্রী পরিবহনের কারণে তাদের মধ্যে রয়েছে অসন্তোষ। আবার রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যারা এসব বাসে উঠতে পারছেন না, তাদের মধ্যেও রয়েছে হতাশা। নাগরিকরা বলছেন এই দুইয়ের সমন্বয় করেই যাত্রী সেবা নিশ্চিত করে একদিকে যেন সহজে বাস পাওয়া যায়, অন্যদিকে যেন বাস ভাড়াটিও নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সে বিষয়টি নিশ্চিত করাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সময়ে উত্তরবঙ্গকে কেন্দ্র করে চলছে দেশের জঙ্গি তৎপরতার একটি বড় অংশ। কেন এই অঞ্চলকে ঘিরেই বারবার সংগঠিত হচ্ছে জঙ্গিরা, এমন প্রশ্নের উত্তরে দরিদ্রতা, অশিক্ষা ও দুর্গম চরাঞ্চলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যথেষ্ট নজরদারি না থাকাকেই কারণ হিসেবে দেখছেন স্থানীয় বিশ্লেষকরা। আর পুলিশ বলছে ধর্মভিত্তিক রাজনীতির ভেতরে নিহিত উগ্রবাদের শেকড়। তবে জঙ্গিবাদ নিয়ে বৃহত্তর পরিসরে ভাবেন এমন ব্যক্তিরা বলছেন এসব সরলীকরণ সিদ্ধান্তে না গিয়ে এ ব্যাপারে নিবিড় গবেষণা হওয়া প্রয়োজন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের হাত ধরে জেএমবির উত্থানের শুরুটা হয় বৃহত্তর উত্তরবঙ্গ থেকেই। এরপর বিভিন্ন সময়ে দেশের ছোট বড় নানা উগ্রবাদী কর্মকাণ্ডে যোগসূত্র মিলেছে যেসব ব্যক্তির, তাদের অনেকের বাড়িও এই অঞ্চলে। হোলি আর্টিজান হামলা কিংবা 2015-16 সালে দেশ জুড়ে একের পর এক টার্গেট কিলিং এর ঘটনায় যাদের নাম এসেছে, যারা গ্রেফতার হয়েছে কিংবা বন্দুকযুদ্ধে মারা গেছে, তাদের বেশিরভাগই বৃহত্তর উত্তরবঙ্গের। এমনকি উত্তরবঙ্গের চরাঞ্চলে জঙ্গিদের বড় ধরনের প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পাওয়ার দাবিও করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। উত্তরবঙ্গকে কেন্দ্র করেই কেন বারবার ঘটছে জঙ্গিবাদের বিস্তার, প্রশ্ন ছিল এলাকার বিশিষ্টজনদের কাছে। এই চর অঞ্চলটাতে এমন কিছু চর আছে যে জায়গাটায় জঙ্গিবাদী বলি বা অন্যান্য অপরাধী যারা তারা অপরাধ করে এসে সেখানে কিন্তু একটা আশ্রয় খুঁজে পাচ্ছে। সেই জায়গাটায় তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারিটা সেটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না। যদি অল্প পরিশ্রমে বেশি টাকা পাওয়া যায় এরকম লোভ দেখানো হয় এবং তাদেরকে ব্যবহার করা হয়। পুলিশ বলছে দারিদ্র্যের পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতির পথ ধরেই এই অঞ্চলে শেকড় গেড়েছে জঙ্গিবাদ। কেউ কেউ অনেক আগে 2005-এ যে জেএমবি তখনকার থেকে জেএমবিতে ছিল, আবার কেউ কেউ শিবির রাজনীতির সাথে জড়িত ছিল, সেখান থেকে বেশি স্মার্টনেস বা বেশি উগ্রপন্থাকে বেছে নেওয়ার জন্য তারা শিবির ছেড়ে দিয়া জেএমবিতে এসেছে। তবে এ পরিস্থিতিকে এতটা সহজভাবে না দেখে আরো নিবিড় গবেষণা প্রয়োজন বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। এটার খুব সহজ উত্তর কিন্তু নেই, এটা সহজ উত্তর নেই, কারণ এটা আমাদের স্টাডি করার বিষয় আছে। অনেকগুলো ফ্যাক্টর আছে যেই কারণে এরা মোটিভেটেড খুব তাড়াতাড়ি হয়ে যায় টু ডু অল দিস থিংস। তারপরে তো আরো আছে, ধরুন একটা বেকারত্বের বিষয় আছে, ইকোনমিক বিষয় আছে। তিনি আরো বলেন, পুলিশি তৎপরতায় জঙ্গিবাদ সাময়িক নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এটিকে বন্ধ করতে গেলে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে কথিত এক পীর ও তার মুরিদ পালিত কন্যাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা, তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের আহাজারিতে শোকাবহ পুরো এলাকা। সোমবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামে কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত কন্যা রূপালী বেগমকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি কেউ। একটা পা নিচে আছে, একটা চোখের উপরে আছে, এইভাবে হেলানি দোয়া আছে। তখন আমি পাওটা ধরে আমি সোজা করে দিতে যাই, বুকের চাদরটা সরে গেল, চাদর দোয়া আসলো, তখন দেখতেছি রক্ত। স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন এখানে, যার জন্য এখানে উনি সেভাবে সিকিউরিটির ব্যবস্থা রাখতেন না। উনি আসতেন যখন ইচ্ছা হতো, আসতেন আবার চলে যেতেন। 2টা মোটরসাইকেল যায়, 2টা মোটরসাইকেল, একটা মোটরসাইকেল তিনজন দেখছে আর একটা 2জন দেখছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে বলেও জানানো হয়। ঘটনাস্থলে এসে যেটা দেখলাম
এখনো হয়তো আমরা তদন্ত না করে পুরোপুরি বলতে পারছি না, তবে তার বুকে এবং কাজী মেয়েরও বুকে, দুইজনের বুকে গুলিবিদ্ধ। কে বা কারা এটা করেছে, এটা অন্য কোনো শত্রুতা হতে পারে বা কি কারণ, এটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পারবো। 2010 সালে কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফ প্রতিষ্ঠা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি ফরহাদ হোসেন চৌধুরী। এই দরবারে ভক্তদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতেন তিনি। সময় সংবাদ, দিনাজপুর। মেহেরপুরে গুলিতে 4 জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত সবাই হত্যা মামলার আসামি এবং মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি রিভলভার, একটি রাইফেল ও 11টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। ভোররাতে সদর উপজেলার সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সকালে পুলিশ সুপার আনিসুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হত্যা মামলার 2 আসামিকে নিয়ে নূরপুর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের বন্দুকযুদ্ধ হয়। এতে 6 পুলিশ সদস্য আহত হন। এ সময় 4 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত 4 জন সোনাপুর এলাকায় জোড়া খুনের আসামি বলে জানিয়েছে পুলিশ। জঙ্গিবাদ ও আন্তর্দেশীয় অপরাধ দমনে 14টি দেশের পুলিশ প্রধানদের নিয়ে একটি সাধারণ প্ল্যাটফর্ম গঠন সহ 17 দফা যৌথ ঘোষণা স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হল 3 দিনব্যাপী চিফ অব পুলিশ কনফারেন্স। সমাপনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী আবারও জানালেন, বাংলাদেশে আইএস বা কোনো আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের অস্তিত্ব নেই। সম্মেলনে ধর্মীয় বিষয়ে উস্কানিদাতা এবং জঙ্গিদের বিষয়ে তথ্য পেতে ফেসবুকের সহায়তার আশ্বাস মিলেছে বলেও জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। তবে বাংলাদেশ চাইলেও ফেসবুকে কোনো ধরনের চুক্তি করতে রাজি হয়নি বলেও জানিয়েছে আইজিপি। যৌথ ঘোষণা স্বাক্ষরকারী দেশগুলো যে কোনো জঙ্গি ও সন্ত্রাসী হামলার পর একে অপরকে বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত সহায়তা দিতেও সম্মত হয়েছে সম্মেলনে। যৌথ ঘোষণার পাশাপাশি চীন, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সাথে এমওইউ স্বাক্ষর করেছে পুলিশ। এই সম্মেলনের ফলে মিয়ানমারের সাথে মাদক চোরাচালান সহ অন্যান্য বিষয়ে আরও সহযোগিতা বাড়বে বলে আশাবাদী পুলিশ প্রধান। For terror attacks faced by the country in recent years, we have found that those were conducted by homegrown outfits. There is no evidence till date to support the claim that they had link with IS or any other global outfits. আমার দেশের কোন সন্ত্রাসী বা কোন অপরাধী যদি অন্য দেশে অবস্থান করে, তাকে লোকেট করলে ওই দেশের পুলিশ তাকে গ্রেফতার করবে। গ্রেফতার করার পরে আমাদের সাথে যোগাযোগ করে তাকে বিনিময়ে হস্তান্তর করার যত সম্ভব তাড়াতাড়ি করবে। সেই কথাগুলি আমাদের সাথে হয়েছে এবং সব যাদের সাথে বাইলেটারাল মিটিং হয়েছে সবাই সেটা এগ্রি করছে এবং আমরা এটাই মনে করি এটাই সবচেয়ে বেস্ট ওয়ে এবং সেটা আমরা করব। দুপুরের সময় আরো থাকছে। কুমিল্লা সিটি নির্বাচনে ব্যবসা বান্ধব মেয়র বেছে নিতে চান ব্যবসায়ী প্রতিনিধিরা। চাঁদাবাজি মুক্ত নগরী করতে পারবেন এমন প্রার্থীর প্রতি আস্থা। বাংলাদেশ টেলিভিশনের 5টি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন সহ 5,238 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ 5টি কেন্দ্র স্থাপন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,391 কোটি টাকা। অন্য প্রকল্পের মধ্যে রয়েছে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প, গ্রামীণ মাটির রাস্তা উন্নয়ন প্রকল্প। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর পৌঁছেছেন। দুপুর 1:30টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লক্ষ্মীপুর দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নানা রং আর তোরণ ও ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে উপকূল বেষ্টিত লক্ষ্মীপুর জেলা। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আওয়ামী লীগ নেতারা জানান, সফরকালে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, কমলনগর প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল, লক্ষ্মীপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র সহ 10টি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও আরও 17টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঐশী, আপনার সাথে আমি যখন কথা বলছি তখন লক্ষ্মীপুরের এই স্টেডিয়ামে কিন্তু বসন্তের সূর্য পরিপূর্ণ কিরণ দিচ্ছে এবং এক ধরনের উত্তপ্ত আবহাওয়া কিন্তু এখানে বিরাজ করছে। কিন্তু তারপরও এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 20 বছর পর এই লক্ষ্মীপুরের মাটিতে আসবেন, তাকে এক নজর দেখার জন্য, তার ভাষণ শোনার জন্য ইতোমধ্যেই কিন্তু এই লক্ষ্মীপুরের এই জনসাধারণ কিন্তু ইতোমধ্যেই এই স্টেডিয়ামে এসে পৌঁছেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিকাল 3টায় যে জনসভা শুরু হবার কথা তা কিন্তু ইতোমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। একটু আগে আমরা বাইরে থেকে দেখছিলাম যে এই জেলার বিভিন্ন থানা থেকে, বিভিন্ন উপজেলা থেকে দলে দলে আওয়াল বৃদ্ধ বনিতা মিছিল সহকারে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন নানা প্রশংসা সহকারে মিছিল করতে করতে কিন্তু তারা এই স্টেডিয়াম এসেছেন এবং ঠিক এই মুহূর্তে কিন্তু স্থানীয় যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বক্তৃতা করছেন এবং আপনি জানেন যে দুপুর 1টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে এসে কিন্তু পৌঁছেছেন এবং এরপরই বিকালে কিন্তু তিনি এই বিশাল জনসভায় কিন্তু যোগ দিবেন। মৌটুসী, আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এইখানকার এই 20 বছর পরের প্রধানমন্ত্রী হিসাবে 20 বছর পরের যে জনসভা, সেই জনসভা যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী কিন্তু উন্নয়নের অনেকগুলো প্রকল্প একই সাথে উদ্বোধন করবেন, সাথে সাথে কিছু প্রকল্পের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আপনি জানেন যে 1984 সালে প্রতিষ্ঠিত নোয়াখালী থেকে সৃষ্টি হয় এই উপজেলায় কিন্তু মেঘনা এবং ডাকাতিয়া নদীর যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু এই এলাকার লক্ষ লক্ষ মানুষ কিন্তু গৃহহারা হয়েছে। যে কারণে প্রথমেই আজকে প্রধানমন্ত্রী এখানে উদ্বোধন করবেন রামগতি ও কমলনগর নদীর তীর সংরক্ষণ প্রকল্প। এছাড়াও রয়েছে আরো 17টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আমরা শুনতে পেরেছি যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই লক্ষ্মীপুরে অবস্থান করছেন এবং তিনি 3টায় এই বিশাল জনসভায় যোগ দিবেন। মৌটুসী, লক্ষ্মীপুর স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুর সফরের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। চলে যাচ্ছি পরের খবরে। মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের 5 বছর পেরিয়ে গেল, এখনো গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে পারেনি সরকার। তবে তেল গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ান কোম্পানির সঙ্গে আজ চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। যদিও এর সুফল পেতে কমপক্ষে 8 বছর অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এতদিনেও তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে না পারার কারণ হিসেবে আমলাতন্ত্রকে দায়ী করছেন তারা। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। 2012 সালের 14 মার্চ মিয়ানমারের সঙ্গে ও 2014 সালের 7 জুলাই ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্র সীমা নিষ্পত্তিকে সরকারের বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা আর গভীর সমুদ্রে জ্বালানি সম্পদের বিপুল সম্ভাবনার কথা বলা হলেও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের 5 বছরেও গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কাজই শুরু হয়নি। অথচ প্রতিবেশী দেশগুলো গভীর সমুদ্র থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের পথে বেশ এগিয়ে গেছে। তবে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের 5 বছর পূর্তির দিনে গভীর সমুদ্রের 12 নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পোস্কো দায়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পেট্রোবাংলা। মডেল পিএসসি অনুসারে সই হতে যাওয়া প্রাথমিকভাবে 5 বছর মেয়াদী এই চুক্তির আওতায় প্রথম 2 বছর দ্বিমাত্রিক জরিপ, পরের বছর ত্রিমাত্রিক জরিপ পরিচালনা করবে পোস্কো দায়ু। আর শেষ 2 বছর অনুসন্ধান কূপ খনন করবে প্রতিষ্ঠানটি। রিপোর্টের কাজ করতে কিন্তু 8 থেকে 9 বছর। তবে সমুদ্র জয়ের 5 বছরেও অনুসন্ধান কাজ করতে না পারার জন্য আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা আর রক্ষণশীলতাকে দুষছেন বিশ্লেষকরা। 5 বছরে সাগরে অনুসন্ধান শুরু করতে না পারা ডেফিনেটলি হতাশাজনক। আমাদের অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আর ব্যুরোক্রেসি ডেফিনেটলি অনেকগুলি স্তর, এই ধরনের কাজ তো আরো সহজ হওয়া উচিত। আরেকটা কারণ, আমরা বোধহয় অতিমাত্রায় সংরক্ষণবাদী। ব্যুরোক্রেটিক প্রসেস অনেক জটিলতার সৃষ্টি করে। এই ধরনের কর্মকাণ্ডগুলোকে দ্রুততার সাথে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত খুবই ইম্পর্টেন্ট। গভীর সমুদ্র থেকে জ্বালানি সুফল পেতে কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজকে আরো ত্বরান্বিত করতে হবে, কারণ মায়ানমারে তারা গ্যাস ক্ষেত্র পেয়েছে
সেই গ্যাস ক্ষেত্রের কিছু অংশ যদি আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু এটা টেনে নিয়ে যাবে। যদি কালকেও কাজ শুরু করি ও সেখান থেকে সুফল পেতে আমাদের কিন্তু 8 থেকে 9 বছর লাগবে। যে পর্যায়ে চলে গেলাম ডিপোর্টার থেকে গ্যাস আস্তে আস্তে হয়তো ল্যান্ডের গ্যাস এমনও হতে পারে ল্যান্ডের গ্যাস নিঃশেষ হয়ে যাবে। জ্বালানি খাতে কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সততার উপরও জোর দেন বিশেষজ্ঞরা। বড় ধরনের ডিসকভারি হয়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 11 মামলার পরবর্তী শুনানি 28শে মার্চ ধার্য করেছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লার এজলাসে বাদী বিবাদী উভয় পক্ষের শুনানি হয়। বেগম জিয়ার আইনজীবীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর নাশকতার হুকুমদাতা হিসেবে মিরপুরের দারুস সালাম থানায় 8টি, যাত্রাবাড়ী থানায় 2টি এবং একটি রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। 2015 সালে 2টি থানায় এ মামলা দায়ের করা হয়। ওনার সিকিউরিটিরা করে আসছিলেন, কিন্তু সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যাওয়ায় আজকে তিনি করে আসতে পারেন নাই। সেই কারণে আমরা ওনার প্যানেল লয়ার যারা আমরা আছি ওনার পক্ষে আমরা সময়ের আবেদন করেছি অসুস্থজনিত কারণে। দীর্ঘদিন এই চার্জ গঠনের জন্য তারা সময় চেয়েছে, আজকেই লাস্ট সময় ছিল, তারপর আজকে আসে নাই। আমি আদালতকে বলেছি যেহেতু ওনারা আদালতের প্রতি তারা সম্মান দেখাননি, আসেননি, এই জন্য তাদের বিরুদ্ধে জামিন বাতিল করে ওয়ারেন্ট ইস্যু করা হোক। এবং তারপরেও তারা সময় চেয়েছে, লাস্ট সময় চেয়েছে তারা, এবং আগামী 28 তারিখে 28শে মার্চ শেষবারের মতো সময় দেওয়া হয়েছে এবং ওই দিন চার্জ গঠন হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন 25শে মার্চকে যারা গণহত্যা দিবস হিসেবে বিশ্বাস করে না এবং পালন করবে না তারা দেশ ও জাতির শত্রু। তিনি বলেছেন নতুন প্রজন্মের কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। দুপুরে সাভারে মোহাম্মদ আলী স্কুল অ্যান্ড কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে সবার প্রতি আহ্বান জানান। যারা 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে যারা পালন করে না, যারা এই দিনটাকে যারা স্বীকার করে না, যারা 71-এর 30 লক্ষ শহীদদের অশ্রদ্ধা করে, এরা দেশের শত্রু, সমাজের শত্রু, জাতির শত্রু। তাদের মুখোশ আমার নতুন প্রজন্মের সামনে উন্মোচন করতে হবে। বাংলাদেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর জন্য, একটি সন্ত্রাসী রাষ্ট্র বানানোর জন্য ষড়যন্ত্র চলছে। আমার প্রধানমন্ত্রী ছেলে মেয়েদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। আমি প্রত্যেকের প্রতি আহ্বান জানাবো, আমার অভিভাবকদের, শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন। পানি প্রবাহ বন্ধ থাকায় এককালের দিগন্ত বিস্তৃত খরস্রোতা ব্রহ্মপুত্র নদ এখন মরা গাঙে পরিণত হয়েছে। নাব্য সংকটে নদের বুক জেগে উঠেছে অসংখ্য চর, বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প। জেলার নাগরিক আন্দোলন নেতারা বলছেন শিগগিরই খনন কাজ শুরু না হলে আন্দোলনে নামবেন তারা। তবে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান ব্রহ্মপুত্র নদ খননের লক্ষ্যে শতাধিক কোটি টাকার সমীক্ষা প্রকল্প সম্প্রতি টেকনিক সভায় পাশ হয়েছে। নদী দিবসে হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। মূলত 90 দশক থেকেই শুরু হয়েছে ব্রহ্মপুত্রের মরণদশা। নদের বুকে চর পড়ে ভরাট হয়ে গেছে মাইলের পর মাইল, জেগে উঠেছে অসংখ্য চর। কালের সাক্ষী ব্রহ্মপুত্র নদে এখন নেই খরস্রোত আর ভাঙনের তীব্রতা। শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের বুকে প্রতি বছরই ফসলের আবাদ হয়। পানি না থাকায় হুমকির মুখে এর জীববৈচিত্র্য। বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প, চলছে দখলের মহোৎসব। নদীর কোনো চিহ্নই নাই, সব ভরে গেছে। যেখানে পেট্রোল পুরি আমরা এখান থেকে আর এখানে ট্রেনে বা বাসে বা ট্রাকের কথা বলেন, এটা আমরা বিনা পয়সায় করতে পারতাম এই নদীর সাথে। আমাদের যে ইকোলজিক জায়গাটি ছিল ব্রহ্মপুত্রকে ঘিরে, সেটা তো ধ্বংস হয়ে গেছে। জেলা নাগরিক আন্দোলনের নেতারা বলছেন শিগগিরই খনন কাজ শুরু করা না হলে আবারও আন্দোলনে নামবেন। ব্রহ্মপুত্র নদে যাতে আগের মতো পানি প্রবাহ হয় তার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করব। যদি সরকার এটি করতে ব্যর্থ হয় তাহলে নাগরিক আন্দোলন আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এটা আদায় করব। তবে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ব্রহ্মপুত্র নদ খননের লক্ষ্যে সমীক্ষা শেষে শুরু হবে খনন কাজ। এগুলোর বিষয়ে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পরিবেশ অধিদপ্তর
আমাদেরকে পরবর্তী সবার আগেই একটি প্রতিবেদন দাখিল করবে এ বিষয়ে। ব্রহ্মপুত্র নদের কোথায় ব্যারেজ হবে, নাব্যতা কিভাবে রাখা যাবে এবং কিভাবে এই নদকে খনন করে এবং পূর্ণাঙ্গ একটা স্টেবল রিভারে যে নদী দেশের কল্যাণের জন্য যেটা কাজে লাগবে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং তারপর ভিত্তি করে এটার বাস্তবায়ন কাজ হাতে নেওয়া হবে। দীর্ঘদিন ধরে পলি জমে ব্রহ্মপুত্র নদের তলদেশের উচ্চতা বেড়েছে প্রায় 22 ফুট। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দুপুরের সময় আরো থাকছে ডাচ তুর্কি কূটনৈতিক দ্বন্দ্ব চরমে, আঙ্কারায় ডাচ রাষ্ট্রদূত নিষিদ্ধ, সমঝোতার সুযোগ নেই, পাল্টা জবাব নেদারল্যান্ডসের। বিএনপি যে অত্যাচার নির্যাতন জাতীয় পার্টির ওপর করেছে তারই ফল এখন ভোগ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে খুলনা সার্কিট হাউসে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আগামী খুলনা সিটি নির্বাচনে এস.এম. মুশফিকুর রহমানের নাম জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। 26 বছর ক্ষমতার বাইরে আমরা, তার সত্ত্বেও অস্তিত্ব নিয়ে বেঁচে আছি আল্লাহর অশেষ রহমত। বিএনপি যে অত্যাচার আমাদের করেছিলেন আপনারা সবাই জ্ঞাত আছেন, তার প্রতিফল তারা পাচ্ছেন এখন। স্টেটমেন্ট ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড নাই। অফিসিয়াল স্টেটমেন্ট দেন আর ফেসবুক, আর কোনো কর্মকাণ্ড নাই। ধূম্রজাল সৃষ্টি করে বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপির জন্য আগামী জাতীয় নির্বাচন বসে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি জামাত নির্বাচনের নাম করে নির্বাচনের সম্পর্কিত প্রশ্নে আবার ধূম্রজাল সৃষ্টি করে তারা নির্বাচনকে হয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছে, না হলে পরে এই নির্বাচনকে আবার একটি বিতর্কিত নির্বাচনে রূপান্তরিত করার চেষ্টা করছে। কিয়ামত পর্যন্ত যদি তারা নির্বাচন নাও করে তারপরও বাংলাদেশের নির্বাচন থেমে থাকবে না এবং বাংলাদেশের নির্বাচন শেখ হাসিনার অধীনেই এটা হবে, এটা কোনো সন্দেহ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, নাগরিকত্ব আইন পাশ হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি দেশে অপশাসন তৈরি হবে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজের নাগরিক নিরাপত্তা ও নাগরিকত্ব আইন শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। মঈন খান আরো বলেন, এই আইন পাশ হলে দেশের জনগণ তা মেনে নেবে না। আজকে যে আমরা আইন দেখতে পাচ্ছি সেটা কি সেই মৌলিক অধিকার খর্ব করার কোনো প্রচেষ্টা নয়? কেন এ ধরনের একটি আইন আবার নতুন করে আমাদের সামনে তুলে ধরা? আমরা আন্তর্জাতিক আইনকে খর্ব করেছি, এই আইনের মাধ্যমে আমরা আমাদের দেশের সংবিধানকেও খর্ব করেছি। সংবিধান বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমতা বিধান করেছে। এই আইন দিয়ে যদি সেটা লঙ্ঘন করা হয়, এই আইন কোনোদিন প্রযোজ্য হতে পারে না। নাশকতার মামলায় রংপুর ও জামালপুর থেকে 3 জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে জামালপুর শহরের স্টেশন বাজার এলাকায় গোপন বৈঠকের সময় আব্দুল্লাহ ও মাজেদ নামে 2 জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে। এছাড়া রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে আবুল খায়ের নামে 1 জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রংপুরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নগরের অর্থনীতিকে চাঙ্গা করতে কুমিল্লা সিটি নির্বাচনে ব্যবসা বান্ধব মেয়র বেছে নিতে চান কুমিল্লার ব্যবসায়ী প্রতিনিধিরা। তারা বলছেন, নির্বিঘ্নে পণ্য পরিবহন নিশ্চিত করতে প্রশস্ত রাস্তা, সন্ত্রাস আর চাঁদাবাজি মুক্ত নগরী গড়তে পারবেন এমন প্রার্থীর প্রতি আস্থা রাখবেন তারা। সিটি নির্বাচন নিয়ে কুমিল্লার ব্যবসায়ীদের ভাবনার কথা জানাচ্ছেন রাশেদ লিমন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম। ভবিষ্যৎ মেয়রের কাছে খুব বেশি চাওয়ার নেই কুমিল্লার ক্ষুদ্র ব্যবসায়ীদের। সব ধরনের ঝক্কি ঝামেলা থেকে মুক্ত থাকতে পারলেই হয়। আর সুখে দুঃখে নিজেদের অভিভাবক হিসেবে পাশে থাকবে এমন কাউকেই বেছে নেবেন তারা। ব্যবসা বাণিজ্য যাতে আয় উন্নত হয়, যে ভালো হয়, আমরা যাতে কোনো চাঁদাবাজি যাতে না পড়ি, তারপর আমরা যাতে ভালোভাবে চলতে পারি, ব্যবসা সুন্দরভাবে চালাইতে পারি। যে ব্যবসাদের সাথে চলাফেরা আছে, দেখাশোনা আছে, আপদ বিপদে আগুয়ে আসবে, তাদের আমরা নির্বাচিত করব। এদিকে ভালো নেই নগরীর
বিসিক শিল্প অঞ্চলের ব্যবসায়ীরা। জলবদ্ধতার পাশাপাশি তাদের ভোগাচ্ছে যোগাযোগের বেহাল দশা, রয়েছে হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত জটিলতাও। কুমিল্লা বিসিকের প্রথম সমস্যা হচ্ছে রাস্তাঘাটের। বিসিকের অর্ধেক অংশ ভাঙা, একদম চলাচল অনুপযুক্ত, এখানে মানুষজন আসতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে জলবদ্ধতা। আমরা বিসিককে ট্যাক্স দেই, আবার পৌরসভাকে কেন আমরা সিটি কর্পোরেশনকে কেন ট্যাক্স দিব? ট্যাক্স দিতে হলে বিসিক শিল্পনগরী তারা ট্যাক্স দেবে। আর তাই তো কুমিল্লার আর্থসামাজিক অবস্থায় আরো গতি আনতে ব্যবসায়ী বান্ধব একজন প্রার্থীর পক্ষেই রায় দেওয়ার কথা ভাবছেন ব্যবসায়ী নেতারা। আমরা ব্যবসায়িক বান্ধব একটা পরিবেশ চাই, কালকে ট্যাক্স যেন বেড়ে না যায় বা হঠাৎ করে যেন আমাদের উপর অযাচিত কোনো নিয়ম সিস্টেম বা না আসে। সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত যেন ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি, রাস্তাঘাট এবং আমাদের জলাবদ্ধতা দূর করা হয়, সেই ফেসিলিটি আমরা নতুন মেয়রের কাছে আশা করি। 15ই মার্চ প্রতীক বরাদ্দের পরেই প্রচার প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা। প্রার্থীর ব্যক্তি ইমেজ কিংবা দলীয় প্রতীক ছাড়াও ভোটের মাঠে নেয়ামক হতে পারে আরও কিছু বিষয়। সেক্ষেত্রে নিজেদের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক কমিয়ে আনতে পারবে এমন প্রার্থীর দিকেই বেশি ঝোঁক থাকবে ব্যবসায়ী ভোটারদের। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে রূপান্তরের দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নিউ মার্কেট নীলক্ষেত সংযোগ সড়কে দিয়ে যায় ছাত্রীরা। পরে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা তাদের কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে স্লোগান দেন। এতে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট ও আজিমপুর, ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। গত 11 মার্চে ক্লাস পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় আন্দোলনে নামেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। চাকরির ক্ষেত্রে দেশে বলি বাহিরে বলি অনেক বেশি চাহিদা আছে, কিন্তু যখনই হচ্ছে আমরা শুধুমাত্র মেয়েরা পড়ছি, হোম ইকোনমিক্স কলেজে পড়ছি, তখন হচ্ছে সেভাবে মানে মর্যাদা করা হচ্ছে না, সেভাবে গুরুত্বটা পাচ্ছে না। ইনস্টিটিউট হলে সেটা অবশ্যই এটা আমরা কাটাই উঠতে পারবো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউটের স্টুডেন্টরা নিশ্চয়ই এরকম ক্ষুদ্র জ্ঞান নিয়ে বের হবে না, তখন আমাদের অন্য জায়গা থেকে বিষয়ভিত্তিক টিচার নিয়ে আসা হবে। দেশের বাইরের খবর। এবার নেদারল্যান্ডসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পাশাপাশি ডাচ রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করল তুরস্ক। পাল্টা জবাবে আঙ্কারার সঙ্গে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। একই সঙ্গে ডাচদের নাৎসি বলায় তুর্কি প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। এই অবস্থায় দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডাচ তুর্কি উত্তেজনার ধারাবাহিকতায় সোমবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যবস্থার ঘোষণা দেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কার্তুলমাস। চলমান সংকটের জন্য ডাচ সরকারকে দায়ী করে আঙ্কারায় দেশটির রাষ্ট্রদূতের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। নেদারল্যান্ডসের সঙ্গে আমাদের কূটনীতিক পর্যায়ের পূর্ব নির্ধারিত সব বৈঠক বাতিল করা হয়েছে। আমাদের এক মন্ত্রীকে দেশে ঢুকতে না দেয়া ও আরেকজনকে সে দেশ থেকে বের করে দেওয়ার বিষয়ে ডাচ সরকারের পক্ষ থেকে যৌক্তিক জবাব দিতে হবে। তার আগ পর্যন্ত নেদারল্যান্ডসের কূটনীতিক বা সরকারি প্রতিনিধি বহনকারী কোনো বিমান তুরস্কে অবতরণ করতে দেয়া হবে না। তবে এই সিদ্ধান্ত সাধারণ ডাচ নাগরিকদের উপর কোনো প্রভাব ফেলবে না। তুর্কি মন্ত্রী বহিষ্কারের ঘটনায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ইউরোপীয় আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ডাচ সরকারকে সমর্থন দিয়ে জার্মানি নির্দয়ভাবে সন্ত্রাসবাদকে মদদ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে নেদারল্যান্ডসে প্রবাসী তুর্কিদের র্যালি করতে না দেওয়ার জেরে ডাচদের নাৎসি ও ফ্যাসিবাদী বলে উল্লেখ করেন এরদোয়ান। বিতর্কিত এই মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। আমরা তুরস্কের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে চাই, কিন্তু তারা যেভাবে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, এ পরিস্থিতিতে কোনো আলোচনা হতে পারে না। আমাদের দেশে লোকালয়ে অন্য কোনো দেশের রাজনৈতিক সভা সমাবেশ মোটেই যুক্তিসঙ্গত নয়, কিন্তু সেই বিষয়টিকেই তুরস্ক বৈধ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। ডাচ তুর্কি সম্পর্কে চলমান টানাপোড়েন কাটিয়ে উঠতে দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র বলেন, পরিস্থিতির আরো অবনতি হওয়ার আগে তুরস্ক ও নেদারল্যান্ডসের উচিত আলোচনার মাধ্যমে চলমান দ্বন্দ্বের অবসান করা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুষারঝড় স্টেলার ভয়াবহতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাট রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে নিউ ইয়র্কের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সাবওয়ে ও বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর 5টা থেকে জরুরি অবস্থা কার্যকর হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তুষারঝড়টিকে জনজীবনে হুমকি স্বরূপ বলে উল্লেখ করেন। এর আগে উইসকনসিনে বরফ সরানোর সময় বৈরী আবহাওয়ায় 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয় বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে ম্যানহাটনের সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বৈরী আবহাওয়ায় নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে তুষারঝড়ের কারণে ব্যবসায়ও এসেছে মন্দাভাব। Obviously very cold temperatures. 16 থেকে 20 ইঞ্চির তুষারে ছেয়ে যেতে পারে রাস্তাঘাট, তাই আমরা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেব। এই অবস্থায় জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়াই ভালো। বৈরী আবহাওয়ার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দুর্ঘটনা এড়াতে যান চলাচল স্থগিত রাখাই ভালো। দীর্ঘদিন আইনি লড়াইয়ের শেষে ব্রেক্সিট বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। হাউস অব লর্ডসে এটি পাশ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে যুক্তরাজ্যের আর কোনো বাধা থাকল না। রানের সম্মতি পেলে বিলটি মঙ্গলবারই আইনে পরিণত হতে পারে। তবে যুক্তরাজ্যে বসবাসরত ইইউ নাগরিকদের অধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে সরকারের ওপর চাপ রয়েছে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিন ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার জন্য গণভোট আয়োজনে স্কটিশ পার্লামেন্টে অনুমতি চাইবেন তিনি। নিকোলা চান 2018 থেকে 2019 সালের প্রথমার্ধে এ গণভোট অনুষ্ঠিত হোক। যদি স্কটল্যান্ডের সংসদ অনুমতি দেয় তাহলে স্কটিশদের স্বাধীনতার জন্য এটি হবে দ্বিতীয় গণভোট। Despite the simple purpose of this bill, it has generated many hours of really grateful to my right honourable friend. এফসি কাপের খবর। মালদ্বীপের ঘরোয়া লীগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে ঢাকা আবাহনীর এএফসি কাপ যাত্রা। কাগজে কলমে মালদ্বীপের ক্লাবটি এগিয়ে থাকবে বলে জানালেন আবাহনীর কোচ ও খেলোয়াড়রা। অন্যদিকে আবাহনীকে সমীহ করলেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না মাজিয়ার কোচ খেলোয়াড়রা। আজ বিকেল 6:10 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে 2 দলের ম্যাচটি। 2 ক্লাব 2 দেশের লিগ চ্যাম্পিয়ন। মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের সঙ্গে আগে কখনো খেলা হয়নি এই দেশীয় চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর। এএফসি ক্লাব কাপে প্রথমবারের মতো মুখোমুখি 2টি ক্লাব। গেল মাসে অনুষ্ঠিত শেখ কামাল ক্লাব কাপের পর অনেকটা হুট করেই ক্লাব ছেড়ে চলে যান আবাহনীর 5 জন খেলোয়াড়, আর তাতে অনেকটা বিপত্তিতে নবনিযুক্ত কোচ দ্রাগো মামিচ। ম্যাচের আগে দল গঠন নিয়েই প্রশ্ন উঠেছে বেশি। দলের ম্যানেজার জানালেন, ক্লাব ছেড়ে যাওয়াদের কেউ থাকছেন না এবারের স্কোয়াডে। এছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন ম্যানেজার। তারা 13 দিন কোনো সংস্পর্শে ছিল না। আমার মনে হয় এটা কতটুকু আইনসঙ্গত সেটা আমাদের সবারই বিবেচনায় নেওয়া উচিত। যেহেতু একটা টিম কোচ রেডি করেছেন, তারা জিনিসটুকু সঠিক করেছে কিনা সেটা আমাদের ক্লাব অথরিটি ভেবে দেখছে। তারা যদি সঠিক না করে থাকে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ক্লাব গ্রহণ করবে। এসব বাদ দিয়ে কাগজে কলমেও এগিয়ে রাখতে হচ্ছে মালদ্বীপের ক্লাবটিকে। মাজিয়া স্পোর্টসের হয়ে খেলছেন দেশটির জাতীয় দলের অন্তত 8 জন খেলোয়াড়। আবাহনীর কোচ দ্রাগো মামিচ এর আগে মালদ্বীপ জাতীয় দলকে প্রশিক্ষণ দিয়েছিলেন প্রায় 2 বছর। সেদেশের খেলোয়াড়দের বিষয়ে তার চেয়ে ভালো আর কে বলতে পারবে। এটি তাদের সেরা দল, কারণ ক্লাবটিতে জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে এবং তারা খুবই মানসম্পন্ন। তবে আমরা আমাদের সেরাটা দিয়েই ম্যাচটি জিততে চাইব। এই ম্যাচের ফলাফল আমাদেরকে পরবর্তী ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। মাজিয়ার সাথে এর আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও আরেক মালদ্বীপ ক্লাব টিসি স্পোর্টসের সাথে গেল মাসে শেখ কামাল ক্লাব কাপে খেলার অভিজ্ঞতা হয়েছে আবাহনীর। সে ম্যাচে হারতে হয়েছিল ধানমন্ডি জায়ান্টের। মাজিয়া স্পোর্টস সেদেশের লিগ চ্যাম্পিয়ন হয় অনেকটাই এগিয়ে থাকছে এই ম্যাচে। তবে এসব ভাবছেন না ক্লাবটির কোচ। টিসির সাথে আবাহনীর সেই ম্যাচটি আমি দেখেছিলাম। আমার কাছে মনে হয়েছে আবাহনী সেই ম্যাচে এগিয়ে ছিল, তবে তাদের ফিনিশিং এ ব্যর্থতার কারণেই হারতে হয়েছিল তাদেরকে। আমরা আবাহনীকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছি, তবু এখান থেকে আমরা জয় ভিন্ন অন্য কিছু নিয়ে ফিরতে চাই না। প্রতিদ্বন্দ্বী 2টি ক্লাবের মধ্যে অবশ্য বেশ মিল আছে এক জায়গায়। এএফসি কাপে কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি কোনো দল। এবার নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সে বাধা টপকানোর পথে এক ধাপ এগিয়ে থাকতে চায় 2টি দল। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের খবর। জার্মান কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ লোটে। ওস্তানের অ্যারেনায় ম্যাচটি শুরু হবে আজ রাত 11:30টায়। ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত ফেব্রুয়ারির 28 তারিখে। তবে তুষারপাতের কারণে লোটের মাঠ ওস্নাতেলে খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচটি পেছানো হয়। সাম্প্রতিক সময়ে জায়ান্ট বরুশিয়া হারিয়ে খুঁজছে নিজেদের। গেল ম্যাচে যেমন দুর্বল হার্থা বার্লিনের কাছে 2-1 গোলে হার মানে টাসেলের শিষ্যরা। অন্যদিকে শেষ
5 ম্যাচের 4টিতে জয় তুলে নিয়েছে লোটেও। সেই হিসাবে সেমিফাইনালে ওঠার লড়াইটাকে লোটেকে সহজভাবে নেয়ার সুযোগ থাকছে না হলুদ জার্সিধারীদের। ডিফেন্ডার সক্রেটিসের নিষেধাজ্ঞার ফলে এই ম্যাচে খেলতে পারেন ম্যাথিয়াস গেন্টার। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আইজিপি সম্মেলনের শেষ দিনে জঙ্গিবাদ ও আন্তর্দেশীয় অপরাধ দমনে 17 দফা যৌথ ঘোষণা স্বাক্ষর। বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আবারও উত্তরবঙ্গকে কেন্দ্র করে বেড়েছে জঙ্গি তৎপরতা। নজরদারির অভাবকে দায়ী করছেন স্থানীয় বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ে আরও গবেষণার তাগিদ নিরাপত্তা বিশেষজ্ঞদের। লক্ষ্মীপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন 10টি প্রকল্পের। বিকেলে বক্তব্য রাখবেন সমাবেশে। রাজধানীর লোকাল বাসগুলোর রং পাল্টে রাতারাতি হয়ে গেছে সুপার সিটিং। আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। ব্যবস্থা নেয়ার কথা বলছে বিআরটিএ। এবং তুষারঝড় স্টেলার ভয়াবহতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে জরুরি অবস্থা জারি। নিউ ইয়র্কের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।